কর্মক্ষেত্রে নেতিবাচকতা বা নেগেটিভিটি এই ব্যাপারটা আমাদের সবারই খুব পরিচিত। এমন কোনো অফিস শায়দ খুঁজে পাওয়া যাবে না যেখানে কোনো না কোনো সময় অসন্তোষ বা অভিযোগের পরিবেশ তৈরি হয়নি। একদম। কিন্তু এই আপাতদৃষ্টিতে সাধারণ বিষয়টা যখন একটা প্রতিষ্ঠানের গভীরে ছড়িয়ে পড়ে তখন সেটা কতটা মারাত্মক হতে পারে, আজ আমরা ঠিক এই বিষয় নিয়ে একটা গভীর আলোচনায় যাব। আমাদের হাতে রয়েছে জন গর্ডনের লেখা দ্য নো কমপ্লেনিং রুল বইটির একটি বিস্তারিত সারাংশ। হ্যাঁ, এবং এই সারাংশটা কিন্তু শুধু কিছু তত্ত্বকথা নয়, বরং একটা গল্পের মাধ্যমে পুরো বিষয়টাকে তুলে ধরেছে। আমাদের আজকের আলোচনার লক্ষ্য হলো এই গল্পের ভেতর দিয়ে নেতিবাচকতার আসল রূপটা বোঝা। মানে এটা কিভাবে কাজ করে, এর প্রভাব কি। ঠিক, আমরা দেখব কিভাবে এটা শুধু কর্মীদের কাজের স্পৃহা নষ্ট করে না, বরং একটা কোম্পানির বিলিয়ন ডলারের ক্ষতিও করতে পারে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এর থেকে বেরিয়ে আসার বাস্তবসম্মত কোনো পথ আছে কিনা। চলুন তাহলে সরাসরি গল্পের প্রবেশ করি। দৃশ্যপটটা বেশ নাটকীয়, তাই না? ইজিটেক নামে একটা প্রযুক্তি কোম্পানি। হ্যাঁ, মার্কেটে বেশ সফল একটা কোম্পানি হঠাৎ করে এক ভয়ঙ্কর সংকটের মুখে পড়েছে। তাদের তৈরি করা কম্পিউটার ব্যাটারিতে আগুন লেগে যাচ্ছে, আর এই খবরটা জাতীয় টেলিভিশনে মানে ফালাও করে প্রচার করা হচ্ছে। কোম্পানির সিইওকে লাইভ টিভিতে রীতিমতো তুলোধনা করা হচ্ছে। পরিস্থিতি আসলেই ভয়াবহ। কোম্পানির শেয়ারের দাম হু হু করে পড়ছে, আর সবচেয়ে চিন্তার বিষয় হল কোম্পানির কর্মীরাই সোশ্যাল মিডিয়াতে ব্যবস্থাপনার বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলতে শুরু করেছে। একটা পুরোপুরি বিশৃঙ্খল অবস্থা। একদম। আর এই অগ্নিগর্ভ পরিস্থিতির মধ্যেই গল্পের প্রধান চরিত্র হোপ নামের একজন এক্সিকিউটিভকে দায়িত্ব দেওয়া হল কোম্পানির সংস্কৃতি বা কালচার ঠিক করার জন্য। এখানে আমার প্রথম প্রশ্নটা আসছে। বাইরে থেকে তো মনে হচ্ছিল সমস্যাটা পণ্যের, মানে ওই ব্যাটারি নিয়ে। মিডিয়া, শেয়ার বাজার, সবার নজর সেদিকে। কিন্তু বইটা কি বলছে যে এটাই আসল সংকট ছিল, নাকি মূল সমস্যাটা ছিল অন্য কোথাও? চমৎকার প্রশ্ন, আর এটাই গল্পের মূল কেন্দ্রবিন্দু। বইয়ের সারাংশ অনুযায়ী এই বিস্ফোরিত ব্যাটারিগুলো ছিল রোগের লক্ষণ, আসল রোগ নয়। আচ্ছা। কোম্পানির আসল রোগটা ছিল এর ভেতরে ছড়িয়ে পড়া গভীর নেতিবাচকতা আর কর্মীদের ভেঙে পড়া মনোবল। হোল্প কিন্তু অনেক আগে থেকেই এই বিষয়ে সতর্ক করেছিলেন। তাই নাকি? হ্যাঁ, তিনি বারবার বলেছিলেন যে কোম্পানির সংস্কৃতি উন্নত করা দরকার, কিন্তু তখন নির্বাহী কর্মকর্তারা বিষয়টাকে পাত্তা দেননি। তাদের কাছে স্টক প্রাইস, লজিস্টিক্স এগুলোই ছিল প্রধান। এই ব্যাপারটা খুব পরিচিত শোনায়। অনেক কোম্পানি তো কর্মীদের মনোবল বাড়াতে মাঝে মাঝে পিৎজা পার্টির আয়োজন করে বা কিছু সুযোগ সুবিধা দেয়। ইজিটেকের ক্ষেত্রেও কি সেরকম কিছু হয়েছিল? ঠিক তাই। মাঝে মাঝে কর্মীদের খুশি করার জন্য কিছু ছোটখাটো আয়োজন করা হতো, কিন্তু মূল সমস্যাগুলোর দিকে কেউ নজর দেয়নি। কর্মীদের অভিযোগ, তাদের অসন্তোষ, ব্যবস্থাপনার সাথে যোগাযোগের অভাব, এই বিষয়গুলো জমতে জমতে একটা বিস্ফোরণমুখ পরিস্থিতি তৈরি করেছিল। আর পণ্যের সংকটটা কেবল সেই ক্ষোভের আগুনে ঘি ঢেলেছে। একদম। এই যে আমরা বলছি নেতিবাচকতার মূল্য বা কস্ট অফ নেগেটিভিটি, এটা শুনতে একটু অস্পষ্ট শোনায়। বইটিতে কি এর কোনো নির্দিষ্ট পরিসংখ্যান দেওয়া হয়েছে? মানে এটাকে কি সংখ্যা দিয়ে পরিমাপ করা সম্ভব? হ্যাঁ, এবং সংখ্যাগুলো রীতিমতো চমকে দেওয়ার মতো। হোপ তার গবেষণার জন্য যে ডেটা সংগ্রহ করেন, তাতে দেখা যায় শুধুমাত্র মার্কিন অর্থনীতিতে কর্মীদের নেতিবাচকতার কারণে বছরে 250 থেকে 300 বিলিয়ন ডলারের উৎপাদনশীলতা নষ্ট হয়। 300 বিলিয়ন ডলার? এটা তো অবিশ্বাস্য একটা সংখ্যা। এই ক্ষতিটা ঠিক কিভাবে হয়? এর প্রভাবটা বহুমাত্রিক। প্রথমত, সরাসরি উৎপাদনশীলতা কমে যায়। কর্মীরা কাজে মনোযোগ হারায়, ডেডলাইন মিস করে, একে অপরের সাথে সহযোগিতার বদলে সংঘাত তৈরি হয়। দ্বিতীয়ত, এর একটা বিশাল স্বাস্থ্যগত প্রভাবও আছে। সারাংশে উল্লেখ করা হয়েছে যে চিকিৎসকের কাছে যাওয়ার 90% রোগীর অসুস্থতার মূল কারণ হল মানসিক চাপ, আর সেই চাপের একটা বিরাট অংশ আসে কর্মক্ষেত্রের নেতিবাচকতা থেকে। তার মানে কোম্পানিগুলোকে অসুস্থ কর্মীদের জন্য অনেক বেশি অর্থ খরচ করতে হচ্ছে। ঠিক। আর তৃতীয় প্রভাবটা শায়দ সবচেয়ে ভয়ঙ্কর। বইটিতে বলা হয়েছে যে একজন নেতিবাচক মনোভাবের কর্মী একটা পুরো দলের কাজের পরিবেশ নষ্ট করে দেওয়ার জন্য যথেষ্ট। অনেকটা পচা আপেলের মতো, যা ঝুড়ির বাকি সব ভালো আপেলকেও নষ্ট করে দেয়। একেবারে ঠিক।
এই সংকটময় মুহূর্তে এসে কোম্পানি সিইও ড্যান অবশেষে বিষয়টা উপলব্ধি করতে পারেন। তিনি তার দলের কাছে স্বীকার করেন যে আসল সমস্যা ব্যাটারি নয়, বরং কোম্পানির ভেতরে ছড়িয়ে পড়া এই নেতিবাচকতার সংস্কৃতি। আচ্ছা। তিনি একটা চমৎকার উপমা ব্যবহার করেন। তিনি বলেন, যখন নেতা এবং কর্মীদের মধ্যে সত্যিকারের যোগাযোগের অভাব তৈরি হয়, তখন যে শূন্যস্থানটা তৈরি হয় সেটা নেতিবাচকতা দিয়ে ভরে যায়। আর এই নেতিবাচকতা হলো ক্যান্সারের মতো। হ্যাঁ, যা নীরবে পুরো শরীরকে শেষ করে দেয়। তাহলে বোঝা যাচ্ছে যে কোম্পানির ভেতরের পরিবেশটা একেবারে বিষাক্ত হয়ে গিয়েছিল। এই ধরনের পরিবেশ কি শুধু কর্মীদের পেশাগত জীবনেই প্রভাব ফেলে, নাকি তাদের ব্যক্তিগত জীবনকেও প্রভাবিত করে? অবশ্যই করে, এবং এখানে গল্পটা আরও বেশি বাস্তব আর মানবিক হয়ে ওঠে। প্রাতিষ্ঠানিক সংকটের পাশাপাশি হোপের ব্যক্তিগত জীবনও ছিল সমস্যায় জর্জরিত। কি রকম? তিনি একজন একা মা, তার মেয়ের সাথে সম্পর্কটা খুব একটা ভালো যাচ্ছে না, এবং একই সাথে তিনি নিজের একটি গুরুতর স্বাস্থ্য সমস্যা নিয়ে প্রচণ্ড চিন্তিত। কর্মক্ষেত্রের চাপ তার ব্যক্তিগত জীবনের সমস্যাগুলোকে আরও বাড়িয়ে তুলছিল। আর ব্যক্তিগত জীবনের হতাশা তার কাজের ওপর প্রভাব ফেলছিল। ঠিক, তার মানে তিনি নিজেই একটা নেতিবাচকতার চক্রে আটকে গিয়েছিলেন, যিনি কিনা পুরো কোম্পানির নেতিবাচকতা দূর করার দায়িত্ব পেয়েছেন। বাহ! আর এর সবচেয়ে বড় প্রমাণ পাওয়া যায় যখন তার নিজের মেয়ে তাকে বলে, মা, তুমি সব সময় সব বিষয় নিয়ে অভিযোগ করো। এটা হোপের জন্য একটা বিরাট ধাক্কা ছিল। নিশ্চয়ই। তিনি বুঝতে পারেন যে সমস্যাটা তিনি অফিসে সমাধান করতে চাইছেন, সেই একই সমস্যা তার নিজের ভেতরেও বাসা বেঁধেছে। এটা দেখায় যে নেতিবাচকতা কেবল কর্মক্ষেত্রে সীমাবদ্ধ থাকে না, এটা আমাদের সব সম্পর্ককে প্রভাবিত করে এবং আমাদেরকে আরও একা করে দেয়। বেশ, তাহলে সমস্যাটা আমরা বুঝলাম প্রাতিষ্ঠানিক এবং ব্যক্তিগত দুই ক্ষেত্রেই নেতিবাচকতা একটা চক্র তৈরি করে। এখন আসা যাক সমাধানের দিকে। বইটির নামই হলো দ্য নো কমপ্লেনিং রুল। সত্যি বলতে এই নামটা শোনার পর আমার প্রথম প্রতিক্রিয়া হলো, এটা কি একটু বেশি সরল সমাধান হয়ে গেল না? কর্মক্ষেত্রে তো অনেক সত্যিকারের এবং বৈধ অভিযোগও থাকতে পারে, সেগুলোর কি হবে? এটা একটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, এবং আপনি একদম সঠিক প্রশ্নটি তুলেছেন। কেবল অভিযোগ বন্ধ করে দিলে কি সব সমস্যার সমাধান হয়ে যায়? সারাংশেও কিন্তু এই সমালোচনামূলক দৃষ্টিভঙ্গিটা তুলে ধরা হয়েছে। আচ্ছা। হ্যাঁ, সেখানে একটা গবেষণার কথা বলা হয়েছে, যেখানে দেখা যায় যে অনুভূতিকে দমন করার চেয়ে সেগুলোকে প্রকাশ করা এবং স্বীকৃতি দেওয়া মানসিক স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী। ঠিক তাই। ধরুন একজন ম্যানেজারের আচরণ খুবই টক্সিক বা কর্মক্ষেত্রের নিরাপত্তার অভাব রয়েছে, এসব বিষয়ে কথা বলাটাও কি অভিযোগ হিসাবে দেখা হবে? এই নিয়মটা কি একটা ভয়ের পরিবেশ তৈরি করার ঝুঁকি রাখে না? একদম। আর এখানেই বইটির মূল দর্শনটা বুঝতে হবে। নো কমপ্লেনিং রুল মানে এই নয় যে কোনো সমস্যা নিয়ে কথাই বলা যাবে না। তাহলে এর মানেটা কি? এর মূল উদ্দেশ্য হল অনুৎপাদনশীল, উদ্দেশ্যহীন অভিযোগ এবং গঠনমূলক আলোচনার মধ্যে পার্থক্য তৈরি করা। উদ্দেশ্যহীন অভিযোগ শুধু সমস্যার কথা বলে, কোনো সমাধানের কথা বলে না। এটা কেবল হতাশা ছড়ায়। আর গঠনমূলক আলোচনা? গঠনমূলক আলোচনা সমস্যার কথা বলার পাশাপাশি সম্ভাব্য সমাধানের দিকেও আলোকপাত করে। এই নিয়মটি কর্মীদেরকে অভিযোগকারী থেকে সমস্যা সমাধানকারী হিসেবে ভাবতে উৎসাহিত করে। আচ্ছা, এই পার্থক্যটা খুব গুরুত্বপূর্ণ। তার মানে সমস্যাটা তুলে ধরা যাবে, কিন্তু তার সাথে একটা সমাধানের প্রস্তাবও থাকতে হবে। ঠিক আছে, এই পার্থক্যটা মাথায় রেখে চলুন আবার হোপের গল্পে ফিরে যাই। তিনি কিভাবেই চক্র থেকে বের হওয়ার পথ খুঁজে পেলেন? তার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়া মুহূর্তটি আসে খুব অপ্রত্যাশিত একটা জায়গায়, হাসপাতালে। হাসপাতালে? হ্যাঁ, হোপ তার স্বাস্থ্য পরীক্ষার রিপোর্টের জন্য অপেক্ষা করছিলেন এবং প্রচণ্ড উদ্বেগের মধ্যে ছিলেন। এই সময়ে তার সাথে জয়েস নামে একজন হাসপাতাল কর্মীর দেখা হয়। হোপ স্বভাবতই তার স্বাস্থ্য, কাজ, জীবন সবকিছু নিয়ে জয়েসের কাছে অভিযোগ করতে শুরু করেন। তখন জয়েস তাকে শান্তভাবে হাসপাতালের একটি নিয়মের কথা বলেন, আর সেটা হলো নো কমপ্লেনিং রুল। একটি হাসপাতালে অভিযোগ না করার নিয়ম? এটা তো বেশ অদ্ভুত শোনাচ্ছে। রোগীরা তো এমনিতেই কষ্ট আর ভয়ের মধ্যে থাকে। জয়েস ব্যাখ্যা করেন যে এই নিয়মটা রোগীদেরকে আরও অসহায় বোধ করানোর জন্য নয়, বরং এর উদ্দেশ্য ঠিক তার উল্টো। কি রকম?
নিয়মটা তৈরি করা হয়েছে রোগীদেরকে তাদের ভয় এবং অসহায়ত্বের অনুভূতি কাটিয়ে নিজেদের পরিস্থিতির ওপর নিয়ন্ত্রণ ফিরিয়ে আনার অনুভূতি দিতে। জয়েস একটি অসাধারণ দর্শন তুলে ধরেন। তিনি বলেন, জীবনে চলার জন্য দুটো রাস্তা আছে। দুটো রাস্তা? একটি ইতিবাচক রাস্তা যা আমাদের স্বাস্থ্য, সাফল্য আর সুখের দিকে নিয়ে যায়, আর অন্যটি নেতিবাচক রাস্তা যা হতাশা, অসুস্থতা আর ব্যর্থতার দিকে ঠেলে দেয়। অভিযোগ করা মানে হল আমরা জেনে বুঝে নেতিবাচক রাস্তাটি বেছে নিচ্ছি। এই দুই রাস্তার ধারণাটা বেশ শক্তিশালী। তার মানে আমাদের পরিস্থিতি যাই হোক না কেন, কোন রাস্তায় হাঁটব সেই এন্তেখাপটা আমাদের হাতেই থাকে। ঠিক। জয়েস আরও একটি গুরুত্বপূর্ণ কথা বলেন। আমরা প্রায় বলি যে মূলে যা আছে সব বলে দিলে বা ভেন্টিং করলে হালকা লাগে। জয়েস বলেন, এই ধারণাটা আংশিক সত্য। আংশিক সত্য কেন? এটা সাময়িক স্বস্তি দিলেও আদতে এটা আমাদের অসন্তুষ্টির চক্রকে আরও শক্তিশালী করে। কারণ যখন আমরা বারবার অভিযোগ করি, তখন আমাদের মস্তিষ্ক সেই নেতিবাচক চিন্তার প্যাটার্নে অভ্যস্ত হয়ে যায়। তিনি হোপকে একজন ক্রনিক কমপ্লেনার বা সবসময় অভিযোগকারী ব্যক্তি হিসেবে চিহ্নিত করেন। এই কথোপকথনটি নিশ্চয়ই হোপকে গভীরভাবে ভাবতে বাধ্য করেছিল। তাহলে এই অভ্যাস ভাঙার জন্য বইটিতে কি নির্দিষ্ট পদক্ষেপের কথা বলা হয়েছে? প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হল সচেতনতা। আর এর জন্য একটি দারুণ কৌশলের কথা বলা হয়েছে, যার নাম কমপ্লেইনিং ফার্স্ট বা অভিযোগ থেকে বিরত থাকা। এটা কিরকম? এর শুরুটা হতে পারে একটি নো কমপ্লেইনিং ডে বা অভিযোগহীন দিন পালনের মাধ্যমে। মানে সিদ্ধান্ত নেওয়া যে আজ সারা দিন আমি কোনো অভিযোগ করব না। এটা শুনতে সহজ মনে হলেও বাস্তবে হয়তো বেশ কঠিন, কারণ আমাদের অনেক নেতিবাচক চিন্তা তো অবচেতনভাবেই চলে আসে। কঠিন তো বটেই, কিন্তু এর উদ্দেশ্য সফল হওয়া নয়, বরং চেষ্টা করা। যখনই আপনি একটি অভিযোগ করতে যাবেন, তখনই নিজেকে ধরে ফেলবেন। এই অনুশীলনটি আপনাকে আপনার নিজের চিন্তার প্যাটার্ন সম্পর্কে সচেতন করে তুলবে। আর এর একটি গভীর দিকও আছে। সারাংশে বলা হয়েছে, প্রতিটি অভিযোগের মধ্যে একটি সংকেত লুকিয়ে থাকে। অভিযোগগুলো আসলে আমাদের দেখায় যে আমরা জীবনে কি চাই না, আর আমরা কি চাই না সেটা যদি পরিষ্কারভাবে বুঝতে পারি, তাহলে আমরা আসলে কি চাই সেটাও বোঝা সহজ হয়ে যায়। বাহ, এই ভাবনাটা তো পুরো দৃষ্টিভঙ্গিকেই বদলে দেয়। ঠিক। অভিযোগ কোনো সমস্যা নয়, বরং সমাধানের দিকে এগিয়ে যাওয়ার একটা সূত্র বা ক্লু। এটা দারুণ। এর বাইরে কি আর কোনো প্রায়োগিক কৌশলের কথা বলা হয়েছে? হ্যাঁ, একটি খুব সহজ কিন্তু কার্যকর কৌশলের কথা বলা হয়েছে, যেটাকে বলা হয় কিন্তু পজিটিভ কৌশল। কিন্তু পজিটিভ কৌশল এটা কিভাবে কাজ করে? নিয়মটা হলো, যখনই আপনার মনে কোনো অভিযোগ আসবে, সেই বাক্যটি শেষ করার পর একটি কিন্তু যোগ করে সচেতনভাবে একটি ইতিবাচক বা কৃতজ্ঞতামূলক বাক্য বলতে হবে। একটা উদাহরণ দেওয়া যাক। অবশ্যই। সারাংশে একটি চমৎকার উদাহরণ আছে। ধরুন, কেউ ভাবছে, আমার 1 ঘন্টা ধরে গাড়ি চালিয়ে কাজে যেতে একদম ভালো লাগে না। এটা একটা অভিযোগ? হ্যাঁ। এই কৌশলে তাকে এর সাথে যোগ করতে হবে, কিন্তু আমি কৃতজ্ঞ যে আমার একটি কাজ আছে এবং সেই কাজে যাওয়ার জন্য আমার একটি গাড়িও আছে। ও আচ্ছা, এই ছোট্ট পরিবর্তনটা মুহূর্তের মধ্যে আমাদের চিন্তার ফোকাসটা বদলে দেয়। একদম। এটা আমাদের মস্তিষ্ককে সমস্যার দিক থেকে সরিয়ে যা কিছু ভালো আছে তার দিকে নিয়ে যায়। আমি আরেকটা উদাহরণ চেষ্টা করে দেখি। ধরা যাক, এই প্রজেক্টের ডেডলাইনটা অসম্ভব মনে হচ্ছে। এর সাথে যোগ করতে পারি, কিন্তু আমি আনন্দিত যে আমার টিমের সদস্যরা আমাকে সাহায্য করার জন্য পাশে আছে। এরকম কিছু। একেবারে নিখুঁত। এই সাধারণ অভ্যাসটি আমাদের মস্তিষ্কের নিউরাল পাথওয়েকে নতুন করে প্রশিক্ষিত করে। এটি নেতিবাচকতার অটোমেটিক প্রতিক্রিয়াকে থামিয়ে দিয়ে কৃতজ্ঞতা এবং ইতিবাচকতার একটি নতুন পথ তৈরি করে। তাহলে জন গর্ডনের দ্য নো কমপ্লেইনিং রুল বইটির সারাংশ থেকে আমরা যা দেখলাম তা হল, নেতিবাচকতা একটি বাস্তব এবং পরিমাপযোগ্য সমস্যা, যা একটি কোম্পানি এবং একজন ব্যক্তির জীবনকে ভেতর থেকে ধ্বংস করে দিতে পারে। কিন্তু এর মোকাবিলা করার জন্য হতাশ হওয়ার কিছু নেই। কয়েকটি সহজ কিন্তু শক্তিশালী কৌশল অবলম্বন করে এই চক্র থেকে বেরিয়ে আসা সম্ভব। একদম। তবে আলোচনা শেষ করার আগে আমাদের সেই আগের বিতর্কের প্রশ্নটিতে ফিরে যাওয়া যাক। যদিও এই নিয়ম এবং কৌশলগুলো ব্যক্তিগত মননশীলতা বাড়ানোর জন্য দারুণ উপায় হতে পারে, কিন্তু প্রাতিষ্ঠানিক পর্যায়ের প্রয়োগ নিয়ে একটি প্রশ্ন থেকেই যায়।
ইতিবাচক থাকার চেষ্টা এবং আসল সমস্যাকে ধামাচাপা দেওয়ার মধ্যে যে সূক্ষ্ম রেখাটি রয়েছে সেটা কোথায়? আর এটাই হয়তো আমাদের শ্রোতাদের জন্য চূড়ান্ত ভাবনার বিষয়। বইটি আমাদের নিজেদের মানসিকতা পরিবর্তনের জন্য দারুণ কিছু টুলস দিয়েছে, কিন্তু যারা নেতৃত্বে আছেন তাদের জন্য আসল চ্যালেঞ্জটা হলো চ্যালেঞ্জটা কি? কিভাবে আপনি আপনার প্রতিষ্ঠানে একটি কম অভিযোগের সংস্কৃতি তৈরি করবেন, কিন্তু একই সাথে কর্মীদের সেই সব জরুরি মতামত বা ফিডব্যাক দেওয়ার পথটাও খোলা রাখবেন, যা আপনার প্রতিষ্ঠানের টিকে থাকার জন্য অপরিহার্য। কারণ ইতিবাচকতার নামে নীরবতা তৈরি করাটা কিন্তু আরও বড় বিপদ ডেকে আনতে পারে। ঠিক, এই ভারসাম্যটা খুঁজে বের করাই হয়তো সবচেয়ে বড় কাজ।